হঠাৎ করে বলল তিস্তার জল দিয়ে দাও। আরে ভাই, রাজ্যকে জিজ্ঞেস করলো না। উত্তরাঞ্চলের মাটি ফেটে চৌচির, রংপুর, লালমনিরহাট, নীলফামারী, যেখানে একসময় তিস্তার জলধারা কৃষকের স্বপ্ন বয়ে আনত, আজ সেখানে ধুলো উড়ে জমি পড়ে থাকে অনাবাদি। একটি নদী, একটি চুক্তি আর একটি দীর্ঘ অপেক্ষা। এই গল্প তিস্তার, এই গল্প অসম বন্টনের, এই গল্প রাজনৈতিক অচলাবস্থার। দুই দেশের মধ্যে বন্ধুত্বের বহু উদাহরণ থাকলেও একটি ইস্যু বারবার সম্পর্ককে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। সেটি হলো তিস্তা পানি বন্টন। এবং সেই অচলাবস্থার কেন্দ্রে উঠে এসেছে এক নাম, মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি শুধু একজন মুখ্যমন্ত্রী নন, তিস্তা ইস্যুতে তিনি হয়ে উঠেছিলেন ভেটো প্লেয়ার। 2011 সালে চুক্তি যখন প্রায় স্বাক্ষরের পথে, ঠিক তখনই তিনি সফর বাতিল করে পুরো প্রক্রিয়া থামিয়ে দেন। তার যুক্তি, তিস্তায় পর্যাপ্ত পানি নেই। 10 বছর 15 বছর সময় চলে গেলেও আর চুক্তি হয়নি। বারবার মমতা পশ্চিমবঙ্গের মানুষের দোহাই দিয়ে তিস্তা চুক্তির বিপক্ষে অবস্থান নিয়েছেন। কিন্তু 2026 সালে এসে বদলে গেছে রাজনৈতিক মানচিত্র। পশ্চিমবঙ্গে ক্ষমতা হারিয়েছে তৃণমূল কংগ্রেস, উঠে এসেছে ভারতীয় জনতা পার্টি বিজেপি। এখন প্রশ্ন, বাংলাদেশ কি এবার তিস্তার ন্যায্য পানি পাবে? মমতা নেই, বাধা নেই, এটা কি এতটাই সহজ, নাকি তিস্তার গল্প আরও জটিল? তিস্তা নদীকে বুঝতে হলে প্রথমে তার ভৌগোলিক ও জলবিজ্ঞান বৈশিষ্ট্য বুঝতে হবে। এই নদীর উৎপত্তি হিমালয়ের সিকিম অঞ্চলে। গ্লেসিয়ার বা হিমবাহ গলনের পানি এবং বৃষ্টির ওপর নির্ভর করে এর প্রবাহ। মোট দৈর্ঘ্য 414 কিলোমিটার। ভারত অংশে প্রায় 305 কিলোমিটার আর বাংলাদেশ অংশে প্রায় 115 কিলোমিটার। এই নদীর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল ঋতুভিত্তিক পরিবর্তন। শুষ্ক মৌসুম ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত, প্রবাহ নেমে আসে বিপজ্জনকভাবে। বর্ষা মৌসুম জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত, প্রবাহ বেড়ে যায় কয়েক গুণ। একসময় শীতকালেও এই নদীতে 8000 কিউসেক পর্যন্ত পানি থাকত, কিন্তু এখন সেটি নেমে এসেছে 500 কিউসেকের নিচে। এটি শুধুমাত্র জলবায়ু পরিবর্তনের কারণে নয়, এটি ম্যানমেড ফ্লো কন্ট্রোলের ফল। তিস্তার প্রবাহ নিয়ন্ত্রণের মূল কেন্দ্র গজলডোবা ব্যারেজ। এই ব্যারেজ নির্মাণের মাধ্যমে ভারত আপস্ট্রিমে পানি আটকে রাখছে, ইরিগেশন চ্যানেলে সরিয়ে নিচ্ছে। এর প্রভাবে বাংলাদেশে প্রবাহ কমে যায়, নদীর প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়, পলিবারে ও নদী শুকিয়ে যায়। বাংলাদেশে ডালিয়া পয়েন্টে যে পানি আসে তার বড় অংশই রিজেনারেটেড ফ্লো, অর্থাৎ মূল প্রবাহ নয়। বাংলাদেশ যে পানি পাচ্ছে সেটি প্রকৃত নদী প্রবাহ নয়। 1972 সালে গঠিত হয় যৌথ নদী কমিশন। এর লক্ষ্য ছিল অভিন্ন নদীর পানি বন্টন। 1983 সালে খসড়া চুক্তি হয়। 1996 সালে গঙ্গা চুক্তিও সফল হয় এবং দুই দেশেরই আস্থা তৈরি হয়। কিন্তু তিস্তা, বারবার আলোচনা, বারবার ব্যর্থতা। 2011 সালে চুক্তি প্রায় চূড়ান্ত হয়ে যায়। ভারত পাবে 42.5% আর বাংলাদেশ পাবে 37.5%। কিন্তু সব পরিকল্পনা শেষ মুহূর্তে ভেস্তে যায় মমতার আপত্তিতে। মমতা বন্দ্যোপাধ্যায় কেন আপত্তি করেছিলেন? প্রথমত, আঞ্চলিক রাজনীতি। তিনি পশ্চিমবঙ্গের ভোট ব্যাংক রক্ষা করতে চেয়েছিলেন। দ্বিতীয়ত, উত্তরবঙ্গের কৃষি, তিস্তার পানি সেখানে গুরুত্বপূর্ণ। তৃতীয়ত, বাস্তব উদ্বেগ, নদীতে পানি কমে যাওয়ায় পানি বন্টন উদ্বেগে পরিণত হয়। চতুর্থত, ভারতের রাজনীতিতে কেন্দ্র রাজ্য দ্বন্দ্ব। দিল্লির সিদ্ধান্তে রাজ্যের সম্মতি জরুরি। দিল্লি তিস্তা চুক্তিতে সম্মত হলেও রাজ্য তথা মমতা সম্মত হয়নি। তিনি স্পষ্টভাবে বলেছিলেন, লোক দেখানো চুক্তি বাস্তবসম্মত নয়। পশ্চিমবঙ্গে পরিবর্তন এসেছে, ভারতীয় জনতা পার্টি এগিয়ে, অর্থাৎ কেন্দ্র এবং রাজ্য একই দল। এতে সুবিধা হলো দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়, অভ্যন্তরীণ দ্বন্দ্বও কম হয়। কিন্তু এতে ঝুঁকিও রয়েছে, একক নীতি চাপিয়ে দেয়া ও কৌশলগত স্বার্থ প্রাধান্য পেতে পারে। ন্যাশনাল লিভার ইন্টারলিঙ্কিং প্রজেক্ট, এই প্রকল্প ভারতের দীর্ঘমেয়াদী পরিকল্পনা, যার লক্ষ্য সারপ্লাস নদীর পানি ডেফিসিট এলাকায় নেয়া। কিন্তু বাস্তবতা হলো আপস্ট্রিম পানি ডাইভারশন ও ডাউনস্ট্রিম ক্ষতি। তিস্তা এই প্রকল্পের অংশ হলে বাংলাদেশে পানি আরও কমতে পারে। বাংলাদেশ আশা করছে ন্যায্য পানি, কিন্তু ভারত ভাবছে কৌশলগত নিয়ন্ত্রণ। এখানেই দ্বন্দ্ব। তিস্তা ইস্যু বিশ্লেষণ করতে গেলে আরেকটি গুরুত্বপূর্ণ দিক সামনে আসে, নদীর ইকোলজিক্যাল ফ্লো বা পরিবেশগত ন্যূনতম প্রবাহের প্রশ্ন।
আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে কোনো নদীকে জীবিত রাখতে হলে তার একটি নির্দিষ্ট পরিমাণ পানি সবসময় মূল চ্যানেলে প্রবাহিত থাকতে হবে। কিন্তু তিস্তার ক্ষেত্রে উজানে পানি নিয়ন্ত্রণের কারণে এই ন্যূনতম প্রবাহ অনেক সময় বজায় থাকে না। এর ফলে শুধু কৃষি ক্ষতিগ্রস্ত হয় না, নদীর জীববৈচিত্র্যও মারাত্মকভাবে বিপন্ন হয়। মাছের প্রজনন ব্যাহত হয়, নদীর তলদেশে পলি জমে নাব্যতা কমে যায় এবং দীর্ঘমেয়াদে নদী মৃতপ্রায় অবস্থায় পৌঁছানোর ঝুঁকি তৈরি হয়। বিশেষজ্ঞরা বলছেন তিস্তা নিয়ে যে কোনো চুক্তিতে শুধু পানি ভাগাভাগি নয়, বরং এই ইকোলজিক্যাল ফ্লো নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ হওয়া উচিত। বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যবস্থাপনাও এই সংকটের একটি গুরুত্বপূর্ণ উপাদান। অনেক সময় দেখা যায় নদীর পানি কমে গেলে তার জন্য পুরোপুরি উজানের দেশকে দায়ী করা হয়, কিন্তু বাস্তবে দেশের ভেতরেও পানি ব্যবস্থাপনায় ঘাটতি রয়েছে। তিস্তা ব্যারেজ প্রকল্পের সেচ খালগুলো পুরোপুরি কার্যকরভাবে পরিচালিত হচ্ছে কিনা, পানির সুষম বণ্টন নিশ্চিত করা যাচ্ছে কিনা, এসব প্রশ্নও গুরুত্বপূর্ণ। একই সঙ্গে নদীর তীর দখল, অবৈধ বালু উত্তোলন এবং ড্রেজিংয়ের অভাব তিস্তার নাব্যতা আরও কমিয়ে দিচ্ছে। ফলে শুধুমাত্র আন্তর্জাতিক চুক্তি করলেই সমস্যার সমাধান হবে না, অভ্যন্তরীণ সংস্কারও সমান জরুরি। এখানে আরেকটি বড় বিষয় হলো তথ্যের স্বচ্ছতা ও ডেটা শেয়ারিং। তিস্তা নদীর প্রকৃত প্রবাহ কত, কোন মৌসুমে কত পানি থাকে, এসব নিয়ে দুই দেশের মধ্যে প্রায় ভিন্ন মত দেখা যায়। অনেক ক্ষেত্রে নির্ভরযোগ্য যৌথভাবে যাচাইকৃত ডেটার অভাব থাকে, যা চুক্তি প্রক্রিয়াকে জটিল করে তোলে। যদি একটি যৌথ হাইড্রোলজিক্যাল মনিটরিং সিস্টেম গড়ে তোলা যায়, যেখানে দুই দেশই সমানভাবে তথ্য সংগ্রহ ও যাচাই করবে, তাহলে এই অবিশ্বাস অনেকটাই কমে আসতে পারে। কারণ পানি বণ্টনের মতো সংবেদনশীল বিষয়ে বিশ্বাসই সবচেয়ে বড় ভিত্তি। তিস্তা ইস্যুতে আন্তর্জাতিক আইন ও নীতির বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। জাতিসংঘের আন্তর্জাতিক জলধারা সম্পর্কিত কনভেনশন অনুযায়ী অভিন্ন নদীর পানি ব্যবহারে ন্যায্য ও যুক্তিসঙ্গত ব্যবহার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে নো সিগনিফিক্যান্ট হার্ম নীতিও রয়েছে, যার অর্থ কোনো দেশ এমনভাবে পানি ব্যবহার করতে পারবে না যাতে অন্য দেশের উল্লেখযোগ্য ক্ষতি হয়। এই নীতিগুলো তিস্তার ক্ষেত্রে প্রযোজ্য হলেও বাস্তবে এগুলোর প্রয়োগ অনেকটাই রাজনৈতিক সদিচ্ছার ওপর নির্ভরশীল। জলবায়ু পরিবর্তন তিস্তার ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করে তুলেছে। হিমালয়ের হিমবাহ দ্রুত গলছে, বৃষ্টিপাতের ধরন বদলে যাচ্ছে এবং খরার সময়কাল দীর্ঘ হচ্ছে। এর ফলে তিস্তার মতো নদীগুলোতে মৌসুমি বৈষম্য আরও তীব্র হতে পারে। বর্ষায় অতিরিক্ত পানি আর শুষ্ক মৌসুমে চরম সংকট। এই পরিবর্তিত বাস্তবতায় পুরনো ডেটার ভিত্তিতে কোনো চুক্তি করলে তা দীর্ঘমেয়াদে কার্যকর নাও থাকতে পারে। তাই নতুন করে জলবায়ু সংবেদনশীল পরিকল্পনা গ্রহণ করা জরুরি। তিস্তা কেবল একটি দ্বিপাক্ষিক ইস্যু নয়, এটি আঞ্চলিক সহযোগিতারও একটি পরীক্ষা কেন্দ্র। দক্ষিণ এশিয়ায় বহু অভিন্ন নদী রয়েছে, কিন্তু কার্যকর পানি বণ্টন চুক্তির সংখ্যা খুবই কম। যদি তিস্তা ইস্যুতে একটি টেকসই, ন্যায়সঙ্গত ও বৈজ্ঞানিক সমাধান পাওয়া যায়, তাহলে সেটি পুরো অঞ্চলের জন্য একটি মডেল হতে পারে। আর যদি ব্যর্থতা অব্যাহত থাকে, তাহলে এটি ভবিষ্যতের অন্যান্য নদী বিরোধকেও আরও জটিল করে তুলতে পারে। তাই তিস্তার সমাধান শুধু পানি পাওয়ার প্রশ্ন নয়, বরং এটি আস্থা, সহযোগিতা এবং টেকসই উন্নয়নের একটি বড় পরীক্ষা। তিস্তা কেবল একটি নদী নয়, এটি বাংলাদেশের উত্তরাঞ্চলের জীবনরেখা। মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন একটি বড় বাধা, আজ সেই বাধা সরে গেছে। কিন্তু বাস্তব বাধা কি শুধু একজন ব্যক্তি, নাকি পুরো একটি রাষ্ট্রীয় কৌশল? যদি তিস্তার পানি শুধু রাজনৈতিক দরকষাকষির হাতিয়ার হয়, তাহলে এই নদী শুকিয়ে যাবে, আর শুকিয়ে যাবে কোটি মানুষের আশা। শেষ পর্যন্ত প্রশ্নটা একটাই, তিস্তা কি ভাগ হবে ন্যায় ভিত্তিকভাবে, নাকি এটি থাকবে কেবল রাজনীতির খেলায়? আব্দুল্লাহ আল মারুফ, সময় সংবাদ।